সেনাবাহিনীতে ঘটনাটি আরো চাঞ্চল্য সৃষ্টি করে। এই কাণ্ডটি শেখ মুজিবের ব্যক্তিগত হস্তক্ষেপে সম্ভব হয়েছিল। তখন বিপরীত দিক থেকে ছাত্রলীগের ছোড়া গুলিতে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে ধাওয়া করে ধরে ফেলে। সো এইখানে যেটা আমরা যে সমস্ত ইয়ার্ডস্টিক ঠিক করলাম, যে ঠিক আছে তুমি তোমার কাছে মানে যে ইনভলভমেন্ট অফ দ্য সেম গ্রুপ অফ পারপেট্রেটরস, সব জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ অ্যান্ড পুলিশ, সিমিলার নেচার অফ অ্যাটাকস conducted by the perpetrator, similar nature of injuries, pattern of এগুলো পরে আসছে, denial of medical treatment and burning the victims, এটা পরে। মানে at the outset গতকালকের যে একটা অসমাপ্ত জিনিস ছিল সেটা দেখানোর মধ্য দিয়ে আমি আমার আর্গুমেন্ট শুরু করতে যাচ্ছি। আমি টঙ্গীর যে মেজর নাসের কর্তৃক মোজাম্মেল নামক একজন অপরাধীকে গ্রেফতার করার ব্যাপারে যে বর্ণনাটা প্লেস করেছিলাম দেয়াল বই থেকে, সেটার মূল তথ্যসূত্র ছিল অ্যান্থনি ম্যাসকারেনহাসের বাংলাদেশে লিগাসি অফ ব্লাড নামে যে বইটা, সেইটার আমি একটু প্লেস করে দিতে চাচ্ছি। আমরা কষ্টে 3টা বই পেয়েছি, আমি 2টা এখানে দিচ্ছি আপনাদেরকে, একটা আমি পড়ে শোনাচ্ছি এবং অরিজিনাল ইংলিশ টেক্সটটা আমাদের হাতে একটা আছে, আমরা অনেক চেষ্টা করছি পাওয়ার, এখন পাইনি। মানে আমি পড়া শেষ হলে আপনাকে দিচ্ছি। I'm reading it out from page number 70 from the last 2 lines. একবার টঙ্গীতে মেজর নাসের 3 ব্যক্তিকে আটক করে। এরা 3টি খুনের আসামি ছিল। নববিবাহিত এক দম্পতি তাদের গাড়িতে টঙ্গীতে যাবার পথে মোজাম্মেল নামে এক দুর্ধর্ষ আওয়ামী লীগের ও তার সহকর্মীরা তাদের উপর হামলা চালায়। গাড়ির ড্রাইভার তার আরোহীকে স্বামীকে খুন করে। তারা মেয়েটির উপর ধর্ষণ চালায়। 3 দিন পর মেয়েটির রক্তাক্ত লাশ একটি পুলের কাছে রাস্তায় পাওয়া যায়। মেজরের হাতে ধৃত এই ঘটনার সঙ্গে জড়িত মোজাম্মেল মেজর নাসেরকে 3 লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। মোজাম্মেলের ভাষায়, ব্যাপারটিকে সরকারি পর্যায়ে নেওয়ার ব্যবস্থা করবেন না, আজ হোক কাল হোক আমাকে আপনার ছেড়ে দিতেই হবে, সুতরাং টাকা নিয়ে ছেড়ে দিতে আপনার আপত্তি কেন? নাসের এতে ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসিতে ঝুলাবে মনে করে কোর্টে সোপর্দ করে। কিছুদিন পরই ওই 3টি নৃশংস খুনের আসামি মোজাম্মেলকে জনসম্মুখে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে সকলে বিস্মিত হয়ে যায়। সেনাবাহিনীতে ঘটনাটি আরো চাঞ্চল্য সৃষ্টি করে। এই কাণ্ডটি শেখ মুজিবের ব্যক্তিগত হস্তক্ষেপে সম্ভব হয়েছিল। এটা হচ্ছে মূল কথাটা। না, ওইটা তথ্যসূত্র, আর উনি তো ওইটা তার নিজের ভাষায় লিখেছেন। আর এই মোজাম্মেল হচ্ছে যে পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হয়েছে এবং আমাদের এই মামলা, আমাদের এই ট্রাইব্যুনালের আসামি ছিল। অরিজিনাল ইংলিশ টেক্সটটা থেকে আমি পড়ে দিচ্ছি, মানে একটা বই আছে, আমি পড়ে দিচ্ছি। One day during a combing operation in the Tongi area north of Dhaka, Major Nasser, who was commanding another squadron of the Bengal Lancers, arrested 3 small-time thugs. In the course of interrogation, one of them broke down and told the army officers a story about particularly gruesome triple murder which had rocked Tongi the previous winter. It transpired that the newly married couple traveling to their home in a taxi had been waylaid on the outskirts of the town, and the bridegroom and the taxi driver were hacked to death and their bodies thrown in the river. The bride, who was carried off to an isolated cottage, was repeatedly raped by abductors. 3 days later, her mutilated body was found on the road near a bridge. Confessing to his part in the crime, the thug told the army men the police investigation was called off when they found that the ringleader of the gang was his boss. Mozammel, chairman of the Tongi Awami League, according to Farooq, the confession to infuriated the interrogation officer, a boyish lieutenant named Istia, who has since resigned and left the country, that he had started kicking the chap so hard that he died of internal injuries. Mozammel himself was taken by Major Nasser to Dhaka for prosecution after he had confirmed from police records that the thug had been telling the truth. According to Farooq, Mozammel offered Nasser 3 lakh taka for his release. Don't make it public affair, the Awami League had advised him. You will anyway have to let me go, either today or tomorrow. So why not take the money and forget about it? Nasser, who was affronted by his blatant attempt to bribe him, swore he would bring Mozammel to trial and make him hang for his crime. He handed him over
to a civil authorities, Farooq said they were all astonished a few days later to find Muzammil had been released on Sheikh Mujib's direct intervention. I told you to take the money, Muzammil crowd. You would have been the gainers. Now I have been released anyway and you get nothing. So এইটা ছিল সেই সময় তাদের ল অ্যান্ড অর্ডারের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং রাষ্ট্রকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটা বোঝানোর জন্য এটা আমরা এটা হচ্ছে 1972 সাল। মানে ডেটটা আমাকে কনফার্ম করতে হবে দেখে। এরপরে গতকালকের যেটা অসমাপ্ত যেখানে ছিল আমাদের আর্গুমেন্ট সেখান থেকে আমি শুরু করছি। ওয়াইড স্প্রেড আমরা আলোচনা করেছি, আজকে সিস্টেম্যাটিকটা দেখাবো এবং সিস্টেম্যাটিকটা দেখানোর পাশাপাশি সিস্টেম্যাটিকের এভিডেন্সের পাশাপাশি যে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস অফ দি অফিস যেটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা করেছিল সেইটা আমরা একটু দেখাবো। 74 মানে গতকালকে আমরা শুরুতে যেটা বলেছিলাম সিস্টেম্যাটিকের অর্থাৎ দি ফ্যাক্ট দ্যাট দি অ্যাটাক ক্যারিড আউট against students and civilians was systematic in nature is evident from the combination of the number of factors including the following. একটা হচ্ছে involvement of the same group of perpetrators. 2, similar nature of attacks conducted by the perpetrators. 3, similar nature of injuries caused by the bullets and pellets. 5, pattern of denial of medical treatment to injured victims. 5, burning victims to concealed crimes. মানে এইখানে আমরা দেখাবো PW 12, 19, 23, 24 and 28. এই PW যারা বলেছেন that the acts of the perpetrators were organized in nature. Prosecution witness have consistently deposed that the armed member of the Awami League, Jubo League and Satro League were involved together with the police in carrying out the attacks against students and civilians. The involvement of the police, Jubo League, Awami League and Satro League who collectively attacked the civilians demonstrate the organized nature of the acts of violence and identifiable pattern of the commission of crime. Moreover, the fact that the law enforcement agencies and the members of the ruling party worked together in attacking the civilian population is a strong indicator of a coordinated and organized effort. This was not a random and spontaneous act of violence by one group, but a joint operation by state forces and political party and its student wing, suggesting a planned policy of the violence against the protesters. As such, the acts of violence committed against the victims were systematic in nature. আমি এখন এটা সাবস্টেনশিয়েট করছি। PW 23 তিনি যেটা বলেছেন যে পুলিশ ও যুবলীগের কর্মীরা আমাদের উপর আক্রমণ করে এবং মারধর করে। PW 23 কত নম্বর পেজে দেখো? উইটনেস স্টেটমেন্ট নিয়ে আসো। এখানে আছে, এখানে আছে, বলো। পেজ নাম্বার 67 থেকে 69, 67 থেকে 69 সেখানে বলেন যে সেখানে পুলিশ ও যুবলীগের কর্মীরা আমাদের উপর আক্রমণ করে এবং মারধর করে। এই সময় মাদাম ব্রিজের দিক থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের 120-130 জন কর্মী সশস্ত্র অবস্থায় গুলি করতে করতে আমাদের দিকে এগিয়ে আসে। তখন বিপরীত দিক থেকে ছাত্রলীগের ছোড়া গুলিতে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে ধাওয়া করে ধরে ফেলে। সো এইখানে যেটা আমরা যে সমস্ত ইয়ার্ডস্টিক ঠিক করলাম যে ঠিক আছে তুমি তোমার কাছে মানে যে ইনভলভমেন্ট অফ দ্য সেম গ্রুপ অফ পারপেট্রেটরস সব জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ অ্যান্ড পুলিশ, সিমিলার নেচার অফ অ্যাটাকস conducted by the perpetrators, similar nature of injuries, pattern of এগুলো পরে আসছে, denial of medical treatment and burning the victims এটা পরে। PW 24 এসে বলছেন 24 কততে বলো? 24 পেজ নাম্বার আছে 70 to 71, 72 থেকে 70 থেকে 71, 70 থেকে 71। হাসিনা লোক দিয়ে আমার ছেলেকে মেরেছে।
নৌকা পার্টির সালাউদ্দিন আমার ছেলেকে 2টি গুলি করেছে, অন্যান্যরা আমার ছেলেকে কুপিয়েছে। সেখানে আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান সরকার আমাকে বলে, নগদ 7 লক্ষ টাকা দিচ্ছি, 2টি দোকান দিচ্ছি, ছেলে বউ নিয়ে বেঁচে থাকতে পারবেন, মামলা করার দরকার নেই। Does the PW24 clearly identifies members of Awami League who were involved in attacking and killing of his son? Furthermore, the involvement of Awami League Neta in trying to prevent filing of cases on behalf of the civilian victim clearly demonstrate the organized nature of the attack. The involvement of the police, Awami League, Chhatra League and Yuva League in conducting attacks against students and civilians, being part of an identifiable pattern of the violence, has also established in deposition of PW12, 19, 22, 28 and 36. Relevant excerpts of this provided below. PW12 তিনি যেটা বলেছেন, এর প্রেক্ষিতে ছাত্রলীগ যুবলীগ সশস্ত্র অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রুয়েট ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে। PW12 এর নাম 35 থেকে 37 সূচিতে দেওয়া হলো মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি রাজশাহী ঘটনার সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে ছাত্রলীগ যুবলীগ সশস্ত্র অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েট সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে। PW19 নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। ওই সময় হেলমেটধারী ছাত্রলীগ যুবলীগ পুলিশি পাহারায় আমাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। দেন PW22 মোহাম্মদ ইদ্রিস। পরে তার মামা ফয়সাল আমাকে ফোন দিয়ে জানায়, রামপুরা ব্রিজের উপর থেকে পুলিশ, বিজিবি, ছাত্রলীগ আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়ে। PW22 জি। Then PW28 তিনি বলছেন, যারা গুলি করেছে তাদের মধ্যে ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারি, জিয়াউদ্দিন বাবলু, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান সুসেন, গুল্লা মামুদ্দিন বাবলু তো মারা গেছে বাবা। জিয়াউদ্দিন বাবুল, এটা বাবু আরেকজন, জিয়াউদ্দিন বাবুল। ফেনী সদর উপজেলা চেয়ারম্যান সুসেন, গোল্লা মামুন, হাজি আলাউদ্দিন সহ অনেকে ছিল। PW28 নাসির উদ্দিন। এই যে পেজ 80 যদি দেখেন মাইলট, আমি গত 5ই আগস্ট 2024 তারিখে 12টার সময় বাসা থেকে বের হয়ে ফেনী ট্রাঙ্ক রোডে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য যাই। সেখানে 3-4 হাজার ছাত্র জনতাকে দেখতে পাই। কিছুক্ষণ পর ফেনী পৌরসভা অফিস থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করতে করতে আমাদের দিকে এগিয়ে আসে। সন্ত্রাসীরা যখন পিটিআই গেট পর্যন্ত আসে তখন আমি দোয়েল চত্বরে দাঁড়ানো ছিলাম। আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলি আমার ডান পায়ের গোড়ালি বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে যায়, আরেকটি গুলি বাম পায়ের হাঁটুর নিচে লেগে হাড়ে গিয়ে আটকে যায়। এরপর মাটিতে লুটিয়ে পড়ে। আমার সাথে থাকা আন্দোলনকারীদের মোশাররফ হোসেন রিয়াদ, আসাদ হোসেন, ইসমাইল হোসেন সবুজ নিয়ে যায়। সেখানে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মহিপালের উপশম জেনারেল হসপিটাল নিয়ে যায়। চিকিৎসা নিয়ে আমার এক্সরে করা হয়। হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা গ্রহণের পরামর্শ দিলে বাসায় চলে যায়। আমি জাস্ট একটু সিমিলারলি বলেছেন PW36। দেন নেক্সট পয়েন্ট যেটা আমি অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে সিমিলার নেচার অফ অ্যাটাক
conducted by the perpetrators. PW 27 যেটা বলেছেন 19, 20, 21 জুলাই এবং 4 এবং 5 আগস্ট 2024 বেশি সংখ্যক গুলিতে আহত রোগীর চিকিৎসা প্রদান করি। ডাক্তার বলছেন ক্যাজুয়ালিটি বিভাগে চাকরি করার সুবাদে আমি আগেও গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা প্রদান করেছি। বেশিরভাগ গুলিবিদ্ধ আহত রোগীর গুলির ডাইরেকশন ছিল উপর থেকে নিচের দিকে। সাধারণত গুলির ডিরেকশন থাকে নিচ থেকে উপরের দিকে বা সমান্তরাল ভাবে। রোগীরা জানান যে তাদেরকে কোনো একটি উঁচু জায়গা অথবা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। কোন কোন রোগীর ক্ষেত্রে মাথায় গুলি লেগে তা পিঠ দিয়ে বের হয়ে যায়। এই যে প্যাটার্ন, এটা সব জায়গায় দেখা গেছে যে হেলিকপ্টার থেকে যেটা গুলি করা হয়েছে সেটা এখান থেকে প্রমাণিত হয়। The above deposition of PW 27 demonstrate the systematic nature of the attack as the bullets fired from the elevated position or helicopters indicate that the attacks were planned and coordinated rather than being random in nature. PW 27 corroborated by deposition 36 PW 36 who stated drone, হেলিকপ্টার ও লেথাল ওয়েপন ব্যবহার করে আন্দোলনরত অসংখ্য ছাত্র জনতাকে আহত এবং নিহত করা। PW 27 এটা বলেছে। বুলেটস এন্ড পেলেটস এর ব্যাপারে যে সিমিলার নেচার সেটা it appears from the deposition of PW 13, PW 20, PW 21, 25 and 26 that the perpetrators used the pellets and bullets to attack the victims. In many cases, as mentioned by prosecution witnesses, the injuries were caused to the eyes of the victims. This shows that the attacks followed an identifiable pattern. এইটা PW 20 যেটা বলছে 15/2/2025 খ্রিস্টাব্দের তারিখ থেকে আমার হাসপাতালে থেকে 6 জন আহত ব্যক্তির শরীর থেকে বের করা 6টি পেলেট তদন্তকারী কর্মকর্তা আমার নিকট থেকে জব্দ করেন, যেগুলো ম্যাটেরিয়াল এক্সিবিট হয়েছে। PW 13 বলছেন 18 জুলাই থেকে গুলিবিদ্ধ রোগী আসতে থাকে। রোগীদের মাথায়, হাতে, পায়ে, পিঠে, মুখে, গলায় গুলিবিদ্ধ ছিল। PW 21 বলছেন যে জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানে 17 জুলাই থেকে আমাদের হাসপাতালে পেলেট এবং গুলিবিদ্ধ রোগী আসতে শুরু করে। 18 জুলাই দিনটি ছিল একটি রক্তস্নাত দিন, এটা ডাক্তার বলছেন। দুপুরের পরে আমি জরুরি বিভাগে যখন আসি তখন একটি ভয়াবহ চিত্র দেখতে পাই। সেখানে শতাধিক আহত রোগীকে দেখতে পাই যাদের বয়স 14 থেকে 25-এর মধ্যে। আমি দেখতে পাই রোগীদের কেউ এক হাত দিয়ে এক চোখ ধরে আছে, কেউ দু হাত দিয়ে দু চোখ ধরে আছে, তাদের সবার চেহারা রক্তস্নাত। পরের দিন 19 জুলাই শুক্রবার আমাদের হাসপাতালে যে সকল রোগী চিকিৎসার জন্য এসেছিলেন তাদের অধিকাংশই মেটালিক পেলেট, কেউ কেউ রিয়েল বুলেট দ্বারা আহত ছিলেন। আহত হওয়ার ধরন ছিল অধিকাংশ রোগীর কর্নিয়া ছিদ্র হয়ে যাওয়া, ফ্লেরা চোখের ভেতরে সাদা অংশ ছিদ্র হয়ে যাওয়া, চোখ ফেটে যাওয়া, চোখের রেটিনা আঘাতপ্রাপ্ত হওয়া, চোখে রক্তক্ষরণ ইত্যাদি। এরপর আগস্ট 2024-এর 4, 5, 6 তারিখেও আমরা এরূপ অসংখ্য আহত রোগী গ্রহণ করি, তাদের অস্ত্রোপচার করি। আমাদের হাসপাতালে চিকিৎসা নেওয়া 493 জন রোগী তাদের এক চোখ চিরতরে হারিয়েছেন, 11 জন 2 চোখ চিরতরে হারিয়েছেন, 28 জন 2 চোখে গুরুতর দৃষ্টি স্বল্পতায় ভুগছেন, 47 জন এক চোখে গুরুতর দৃষ্টি স্বল্পতায় ভুগছেন, 43 জন এক চোখে সাধারণ দৃষ্টি স্বল্পতায় ভুগছেন। Thus, the systematic element of attack is evident from the fact that they conform to an identifiable pattern, in as much as injuries were caused to the victim's eyes by using metallic pellets and bullets. This organized approach satisfies the requirement for a systematic attack. The pattern of attack, pattern of arms or weapons, and Pattern of injuries. And pattern of organization. And pattern of uses of the resources. PW 25 বলছেন আমার উপস্থিতিতে 3টি বুলেট যা 3 জন রোগীর শরীর থেকে বের করা হয় তা জব্দ করা হয়। PW 26 বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বুলেট ও পেলেট বিদ্ধ যে সকল রোগী এসেছিল তাদের শরীর থেকে বের করে রাখা মোট 23টি বুলেট, পেলেট এবং বুলেটের অংশ জব্দ করেন। এখানে মানে যে কয়েকটা বিষয় আছে যে the fact that the 493 patients permanently lost one eye, 11 lost both eyes,
and many more were suffering from severe vision impairment, are powerful indicators of systematic attacks. Thus, a higher number of individuals sustaining similar severe injuries could not have resulted from random or isolated acts of violence. Also, PW21 deposed that the majority of the patients were injured by metallic pellets and some by real bullets, which suggests a consistent and uniform method of assault. The widespread use of specific type of projectile clearly establishes pre-planned and coordinated use of force rather than random acts of violence. The victims were predominantly between the ages of 14 and 25. This specifically indicates that these attacks were not random, but were deliberately directed at a particular demographic, likely youth protesters. Such targeting is a hallmark of systematic attack. মানে এইটার সাথে আমি একটু জাম্প করে জাতিসংঘের রিপোর্টটাতে যদি যাই, যেটা আমি দিয়েছি গতকালকে, ওইটাতে যেটাতে দাগায় রাখছি, মানে এটা আছে পেজ 50-তে যদি না 50 এখানে স্পেশালি যে টার্গেট গুলো করা হয়েছে সেটা একটা হচ্ছে প্যারাগ্রাফ 9-এ ভায়োলেশনস এন্ড অ্যাবিউজেস টার্গেটিং উইমেন এন্ড গার্লস প্রোটেস্টিং, এন্ড 10-এ এসে বলছে ভায়োলেশন এন্ড অ্যাবিউজেস এগেইনস্ট চিলড্রেন। মানে 50-তে যদি পড়ি প্যারাগ্রাফ 200, female students were often at the forefront of the early protests, and their organization, although the male-dominated leadership structure had the effect of gradually sidelines them as the protesters went on and government repression intensified, a trend that continued after 5th of August. Women protesters were not spared from attack by state security forces and armed Awami League supporters. In addition to attacks against female student protesters at Dhaka University and Eden College, female protesters were also among those attacked in other parts of Dhaka, including Jatrabari, Uttara, Dhanmondi, Mirpur, in other cities such as Kumilla, Savar, Sylhet, and Rangpur. As noted above, the women were also subject to arbitrary arrest, torture, and other forms of ill treatment. মালট এখানে আরো একটু যদি সামনে যাই 202-তে violence targeting female protesters was often gender based, and it is aims at and means reflecting abusive pattern specifically directed against women and girls. Interlocutors highlighted that it served as a tool to deter the women's participation, undermine female leadership within the movement, and reinforce entrenched patriarchal norms. Physical assaults on female protesters often targeted specific body parts such as face, chest, pelvis, and buttocks, as the perpetrators aimed not only to inflict pain but also apparently sought to humiliate and degrade women specifically based on their gender. Physical violence was routinely accompanied by gender-based insults, with female protesters frequently labeled as whores, sluts, and prostitutes, among other such degrading terms. Attacks from Awami League, Chhatra League, and police officers frequently made verbal threats to rape, forced nudity, and other forms of sexual violation against women.
203. OHCHR received credible victim accounts of assaults by Awami League supporters involving physical sexual violence. In one case that occurred in early August in Dhaka, a group of men armed with bamboo sticks apprehended a woman and questioned her whether she was a protester. After searching her bag and phone and finding Bangladeshi flag, they physically assaulted her, tearing her hair, ripping her shirt, and groping her breast and buttocks while scratching her chest and hurling sexualized insults. In another case that occurred in July in Dhaka, 2 Chhatraleague supporters threatened to rape a female protester, her mother, and all the women in her family, and physically assaulted her, including by groping her breast and genitals while making sexually explicit remarks. After the incident, the victim received threatening calls with further threats of rape against her, other family members. Witnesses also reported Chhatraleague supporters assaulting several women in Kumilla, including 2 female students whom they apprehended and groped before handing them over to the police. Victims of sexual and gender-based violence in Bangladesh often refrain from reporting sexual violence due to the lack of effective state reporting mechanism, fear of retaliation from perpetrators, specifically if they are in law enforcement, and the pervasive social stigma. Victims also often do not receive the medical and psychological and legal service they require. And then if they are willing to report, they are not sufficiently protected, respected, and given agency. OHCHR considers it therefore likely that the substantially more incident occurred than could be documented by it, and strongly recommends that the sexual gender-based violence be a particular focus on further gender-sensitive investigation. Then paragraph 10A, violations and abuses against children. Numerous teenage children actively participated in the protests, including high school students from colleges, students and religious madrasas, and young workers. Other children observed protests out of curiosity. Street children and others from socio-economically disadvantaged background from known as Tokai were seen among the Awami League supporters and among protesters. OHCHR received allegations of both Awami League and opposition parties recruiting and paying such children to engage in violence. Further investigations would be necessary to ascertain the veracity of the reports, and as OHCHR did not itself obtain any first-hand testimony of such recruitment. OHCHR documented cases of children killed or seriously injured in the Dhaka areas of Azampur, Badda, Dhanmondi, Farmgate, Jatrabari, Mirpur, Mohammadpur and Rampura, also in other parts of the country, including in Gazipur, Narayanganj, Rangpur and Sylhet. Apart from the targeted killings documented above, the security forces also killed child protesters with indiscriminate shooting of rifles and shotguns loaded with lethal ammunition. In Mohammadpur, for instance, police shot indiscriminately and at mixed crowds of peaceful protesters and violent rioters, killing among others a 17-year-old student with shot to the head on 19 July, although he posed no threat at that time. On 18 July, a 17-year-old student was killed when police were firing at protesters in Dhanmondi. Another 12-year-old child protester in Dhanmondi died from internal bleeding caused by impact of some 200 metal shots pellets. Other children were maimed for life or otherwise seriously injured. A 16-year-old boy had to have one of his legs amputated after the leg was struck by bullet and metal shots fired by Awami League supporters. A 17-year-old boy was blinded in both eyes when police fired metal shot at protesters. Among those killed were also very young children who were brought by their parents to protesters or were shot as bystanders. In Narayanganj, a 6-year-old girl was killed by a bullet to head while standing on the roof of their building.
observing violent clashes at the protests. Children were also subject to arbitrary arrest and often detained in police stations, at detective branch headquarters and the prisons together with adults. They are also subjected to other violations there, including torture, ill treatment, and coercion to induce confession. Several teenage boys were detained among the large number of adults held at the police counterterrorism and transnational crime CTTC headquarters. In Rangpur, a 16-year-old boy was arbitrarily detained for 13 days. The boys, several other children were among the hundreds of persons arrested based on false charges built around the police's own killing of Abu Said. A 17-year-old boy was tortured for 2 days at Jatrabari police station to get him confessed to murdering a police officer. Before he was brought to the detective branch headquarters and tortured there again. Only 3 days into his detention, he was brought before the judge, who ordered that he be held for a further 7 days of remand among adult prisoners, despite his lawyer pointing out to the court that the victim was a child. After extensive media coverage of the case, another judge finally ordered his transferred and continued detention in a child detention facility, where he remained until 6th of August. So these are the patterns identified by our investigation agency as well as the investigation by the United Nations. আমাদের PW13 বলেছিলেন যে 18 জুলাই থেকে গুলিবিদ্ধ রোগী আসতে থাকে, রোগীদের মাথায়, হাতে, পায়ে, মুখে গুলি, পিলেট বিদ্ধ ছিল, গুলিগুলো ছিল বড় সাইজের। 5ই আগস্ট 2024 তারিখে যেসব রোগী আসে তাদের অধিকাংশের মাথায়, বুকে, গলায় গুলিবিদ্ধ ছিল, বেশিরভাগের খুলি ছিল না। আমাদের হাসপাতালে 575 জন গুলি ও পেলেট বিদ্ধ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত 167 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বেশিরভাগেরই মাথার খুলি ছিল না। তাদের মধ্যে 4 জনকে মৃত অবস্থায় আনা হয়। 29 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 7 জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। এইটার সাথে মিলিয়ে মিলিটারি গ্রেডের যে বিষয়টা, এটার সাথে মিলিয়ে যদি আমি জাতিসংঘের রিপোর্টের একটা পার্ট আমি আদালতের সামনে প্লেস করি, ইফ ইউ লর্ডশিপ মে হ্যাভ এ লুক অ্যাট পেজ 11 অফ দি রিপোর্ট। 11 Your Lordship will find a chart, causes of protest related killings. এখানে বলেছে যে 60% কিলিং হয়েছে বাই মিলিটারি রাইফেলস, 12% শটগান অ্যান্ড পেলেটস, 2% পিস্তলস, আর আদার হচ্ছে 20%। এইটার সাথে এই ডাক্তারের স্টেটমেন্টটা যদি মেলানো যায় যে এখানে অধিকাংশের মাথায় খুলি ছিল না, মিলিটারি গ্রেড রাইফেল ব্যবহার করে হত্যা করা হয়েছে, এবং এটার সাথে যদি লেথাল ওয়েপন ব্যবহার করার অর্ডার, এগুলোকে একসাথে মেলানো যায়, তাহলে পুরো পিকচারটা আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। যখন superior commander is ordering to use the lethal weapons to disperse the protesters or kill the protesters, accordingly it was used. Medical documents, doctors, they are testifying before the court saying that the injured persons were injured by lethal weapons, by bullets. Most of them have no skull with their heads, etc. So it shows the specific nature, pattern of attack, pattern of use of weapons, pattern of the nature of injuries, pattern of the force used in the operation, etc. So this shows the systematic nature of the attack. Then denial of medical treatment. Well, this is also a pattern. It is clear from the deposition of several witnesses that the victims are denied treatment at number of hospitals. This shows military rifle means military grade rifle. That does not necessarily mean the used by the military. The police have the military rifles because the armed police battalion used by army. Yes, madam. Usually used by the army. The police have the Chinese rifle. That is a military grade rifle, submachine gun.
That is also military. একদম ইনডিসক্রিমিনেটলি ইট ওয়াজ ইউজড। এবং এরকমও হয়েছে যে একজনের হাতে হয়তো শটগান ছিল, আমরা তো এরকম রিপোর্ট পেতাম যে তখন হাতে মেশিন গান দেওয়া হয়েছিল, মেশিন গান দেওয়া হচ্ছে, সাবমেশিন গান দেওয়া হচ্ছে, এগুলোর কোনো হিসাব রাখা হতো না, কোনো নথিতে সংরক্ষিত হতো না। চানখারপুলের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে একজন গুলি করেছে, যে আসামি আমাদের এখানে অ্যারেস্টেড আছে, তার আসলে বরাদ্দ ছিল একটা শটগান, সে আরেকজনের কাছ থেকে চাইনিজ রাইফেলটা কেড়ে নিয়ে তারপরে সে শুট করেছে। এরকম বহু জায়গায় দেখা গেছে যে পাশে হয়তো এপিবিএন এর একজন সদস্য আছে যার হাতে সাবমেশিন গান আছে, যার হাতে চাইনিজ রাইফেল আছে, সেখান থেকে সেটা নিয়ে সে ফায়ার করছে এবং এই ব্যাপারে কোনো জবাবদিহিতার ব্যাপার ছিল না। যতগুলো গুলি পেয়েছে তাই জমা দিয়েছে, ফায়ার করেছে অন্য। PW27 যেটা বলছেন, ছাত্র আন্দোলন চলাকালে শহীদুল্লাহ হল সংলগ্ন গেট দিয়ে রোগীরাই অ্যাম্বুলেন্সে আসলে ছাত্রলীগের ছেলেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর পরিচয় জানতে চাইত এবং ছাত্র পরিচয় পেলে হাসপাতালে প্রবেশে বাধা দিত। হাসপাতালে সরকার সমর্থিত সাচিপের কতিপয় ডক্টর আমাদেরকে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অতি উৎসাহী হতে বারণ করে এবং বলে এরা সন্ত্রাসী, এদের চিকিৎসা দেওয়া যাবে না। গুলিবিদ্ধ আহতের চিকিৎসায় বাধা প্রদানের উদ্দেশ্যে চিকিৎসা প্রদানরত আমাদের মধ্যকার 5 জন ডক্টরকে 25শে জুলাই অন্যত্র বদলি করা হয়। একই সাথে অনেকগুলো জিনিস, চিকিৎসা প্রদানের বাধাই শুধু নয়, যারা চিকিৎসা প্রদানের চেষ্টা করেছে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। এইটার সাথে ইনভলভমেন্টটা শো করে যে স্টেট মেশিনারি এটার সাথে ফুললি ইনভলভ ছিল। এটা যে সিস্টেম্যাটিক ছিল, যে শুধু একটা কাজ করতে যখন বিরত করাতে পারেনি কাউকে চিকিৎসা প্রদানে, সেক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করেছে যারা এদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, আদার দেন পানিশমেন্ট যাদের দেওয়ার কথা ছিল পারপিট্রেটরদের, তাদেরকে না দিয়ে যারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে পানিশ করা হয়েছে। Thus, it is clear from PW27's deposition that Chhatraleague deliberately blocked ambulance carrying patients who were students, preventing them from accessing medical care, while pro-Awami League doctors of Shatip prohibited emergency treatment for injured victims and for crimes against humanity under Article 7 of the Rome Statute, as well as under the ICTY and ICTR jurisprudence. PW15 18 জুলাই সন্ধ্যার পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা হাসপাতালে এসে চিকিৎসা প্রদানে বাধা প্রদান করে এবং রোগী ভর্তি করতে নিষেধ করে। রোগীর ভর্তি রেজিস্টার চেক করে এবং রোগীদের তালিকা নিয়ে যায়। 19শে জুলাই সকাল থেকে যুবলীগ আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা হাসপাতালের গেট অবরোধ করে চেয়ার নিয়ে সারাদিন বসেছিল। কোনো রোগী হাসপাতালে ঢুকতে দেয়নি। সেদিন তারা হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়নি এবং বের হতেও দেয়নি। আমাদের হাসপাতালের টেকনোলজিস্ট মিতুর স্বামী মোস্তাকিম বিল্লাহ, যিনি ইনোভা ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট ছিলেন, মিরপুর 10 নম্বর গোল চত্বরের মাথায় তিনি গুলিবিদ্ধ হন। তাকে বিকল্প পথে আমাদের হাসপাতালে আনা হয়। তার জরুরি অপারেশনের প্রয়োজনে নিউরোসার্জন আনার জন্য অ্যাম্বুলেন্স পাঠানোর প্রয়োজন থাকলেও আওয়ামী সন্ত্রাসীরা অ্যাম্বুলেন্স বের হতে দেয়নি। দেন PW13, PW8 তারা বলেছেন গুলিবিদ্ধ অবস্থায় আমরা রাস্তায় পড়ে যাই। PW8 যেটা বলেছেন, সহযোদ্ধারা আমাকে নিকটস্থ 3টি হাসপাতালে নিয়ে যায়। কোনো হাসপাতাল আমাকে ভর্তি করে নাই, কারণ তারা বলেছে ভর্তি করা যাবে না, শেখ হাসিনার নির্দেশ। পরবর্তীতে আমাকে অটোরিকশায় করে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। উক্ত হাসপাতালে আমাকে চিকিৎসা না দিয়ে 5 ঘন্টা রেখে দেয়। PW13 আগেন বলছেন 19শে জুলাই তারিখে যখন রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছিল, তখন ডিবির লোকেরা এসে নতুন গুলিবিদ্ধ ছাত্রদের ভর্তি না করার জন্য আমাকে চাপ দেয়, বলে আপনি অতি উৎসাহিত হবেন না, আপনি বিপদে পড়বেন। PW22 আগেরটা PW8, পরেরটা PW13। PW22 বলছে সে-খান থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় রামপুরা ব্রিজের উপর আওয়ামী লীগ, পুলিশ, বিজেপি মিলে ছেলের অ্যাম্বুলেন্সটি প্রায় 15-20 মিনিট আটকিয়ে রাখে এবং বলে যে সে মারা গেছে, হাসপাতালে নেওয়ার দরকার নেই, বাড়ি নিয়ে যাও। তখন আমার ছেলে মারুফকে অক্সিজেন দেয়া ছিল এবং সে বেঁচে ছিল। আমি সন্ধ্যা 7টা 15 মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হই। 7টা 20 ঘটিকায় আমার ছেলেকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। The level of atrocity. It is clear from the deposition of PW22 that the ambulance while carrying his injured son was stopped for 15 to 20 minutes
with assailants claiming the victim was already dead, urging them to take him home. This was deliberate and methodical attempt to prevent the victim from receiving life-saving medical care, effectively ensuring his death. Such obstruction to medical treatment was an organized and calculated tactic, not a random act of violence. PW 18 তারা বলেন তাদের মন মতো রিপোর্ট প্রদান না করলে আমার বিরুদ্ধে মামলা হবে, ব্যবস্থা গ্রহণ করবে। দ্যাট ইজ এ ডক্টর ফ্রম রংপুর হু হ্যাজ প্রিপেয়ার্ড দি পোস্ট কন্টেন্ট রিপোর্ট অফ আবু সাইদ। তাদের মন মতো রিপোর্ট দিতে হবে। সেখানেও এই বোঝা যাচ্ছে যে একই নেচার। That medical professionals were pressurized to alter the medical report in order to conceal and or tamper with the evidence. Such practice shows that the attacks were organized and coordinated, not random in nature, thereby satisfying the requirement of systematic attack. Then burning the victims to conceal crimes. PW9, PW10 deposed regarding the manner in which victims' bodies were burned by the police to conceal evidence of the offenses committed by the perpetrators. PW9 বলছেন, তখন সেই ছেলেটি আমাকে বলে আশুলিয়া থানার সামনে ৬-৭টি ছেলেকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে। আপনি সেখানে গেলে আপনার ছেলেকে খুঁজে পাবেন, দেখতে পারেন। সেখানে গিয়ে একটা পুলিশের পিকআপ গাড়িতে বেশ কয়েকটি পোড়া লাশ দেখতে পাই। PW10 এসে বলছেন, আমার ছেলে সহ আরো 5 জনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই সংক্রান্ত দুটি ভিডিও আমার কাছে আছে। The deposition of PW9 and PW10 clearly established that the police had burned the victims with a view to concealing the evidence of their attack against unarmed civilians. Such act itself demonstrates that the attack against students and civilians was not random in nature. Rather, it was a state-sponsored act of violence, which was methodical, organized, and systematic. Widespread and systematic ব্যাপারে, other than our witnesses, other than the documents we have submitted, the United Nations made some observations. I mean, you'll also find it from page 66 of the OSCHR report. আমি প্যারাগ্রাফ 290 থেকে পড়ছি। OSCHR has reasonable grounds to believe that the crimes against humanity of murder, torture, imprisonment, and infliction of other inhuman acts have been taken place as a part of widespread and systematic attack against protesters and other civilians seen as potentially joining or supporting the protests, in furtherance of the former government's policy to violently suppress the protesters to ensure its continuation in power. Malariologist in the other day asked, what is the motive? It is in continuation of the power. That is the political motive, which is a requirement for being qualified as a systematic attack. In OSCHR established the underlying facts on a reasonable grounds basis, which is a lower standard of proof than would be the required to ensure criminal conviction in a court of law. ওরা খুব ভালোভাবে বারবার বলেছে যে আমরা যেটা করছি এটা আমাদের কমিশনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং, ক্রিমিনাল ইনভেস্টিগেশন হওয়া উচিত, যেটা আমরা করেছি মানে। বাট এই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইজ সাপোর্টেড বাই দি প্রিলিমিনারি ফ্যাক্ট ফাইন্ডিং বাই দি ইউনাইটেড নেশন itself. OSCHR established the underlying facts on a reasonable ground basis, which is a lower standard of proof than what would be required to ensure a criminal conviction in a court of law. However, the established facts warrant further criminal investigations by competent authorities into alleged crimes against humanity, torture, as standalone international crime and serious crime under domestic law. According to Article 7.1 of the Rome Statute,
of the International Criminal Court, to which Bangladesh is a party, crimes against humanity require a widespread or systematic attack directed against a civilian population, with the perpetrator knowing that the conduct was a part of or intended for it to be a part of attack. Attack directed against any civilian population means a course of conduct involving multiple acts of murder, torture, or other acts prohibited under Article 7 of the Rome Statute, when committed pursuant to or in furtherance of a state or organizational policy to commit such attack. Widespread refers to the large-scale nature of the attack and systematic to the organized nature of the acts of violence and improbability of their random occurrence. এরপরে মানে ওয়াইড স্প্রেডের ব্যাপারে আমি চলে যাচ্ছি প্যারাগ্রাফ 296 ইন দ্য নেক্সট পেজ, অথবা আমি পুরোটা পড়ে দিতে পারি মানে যদি চান, মানে এই দুটো পেজটা পড়ে দিলে ওটা বেটার হবে। পড়ে দিচ্ছি। During the period of 15 July to 5th of August, the relevant prohibited acts of murder, torture, imprisonment, and other inhuman acts were consistently directed against a defined group of civilians. So here the group has been identified as civilians, namely participants in the protests and anyone of the government suspected of being likely to join or otherwise supporting the protests, including students, opposition party members, journalists, and others, including when such suspicion was simply based on its general characteristics such as being young and unemployed and living in a certain urban areas. 292. In this context, it would appear that a significant number of the killings by state security forces and Awami League supporters would amount to be crime against humanity of murder as set forth in Article 7 of the Rome Statute. In some cases, security forces shot and killed defenseless protesters from point-blank range with clear intent of killing their victims. In many other cases, the security forces aimed and fired lethal ammunition from military rifles and automatic pistols at crowds, targeting the head, torso level, or they fired gunshots loaded with lethal metal pellets from close range aimed at these vital areas, usually multiple rounds of multiple shooters. Persons discharging such weapons and their commanders would have been aware of this conduct would result in the death of some members of the targeted crowds in the ordinary course of events. In most cases, such killing could find no justification as a self-defense or defense of others, since the victims were either peaceful protesters, vandals of property, and rioting persons who posed no imminent threat of death or serious injury. Security force and Awami League supporters who unlawfully discharged firearms with intent to harm or who assaulted protesters with machetes and other dangerous weapons also committed inhuman acts, intentionally causing great sufferings and serious injuries to thousands of people, concluding those who were blinded, maimed for life, suffered skull fractures and other critical injuries to vital organs. 294. The security forces also tortured persons in their custody or control. People endured severe pain and suffering resulting from severe beatings, electroshocks, threats of execution, and other forms of extreme physical and mental harm in police, detective branch, and DGFI places of detention to extract confessions, obtain information, and to intimidate them. In some cases, security forces tortured and ill-treated the apprehended protesters at the scene of protest themselves, such as by a shooting into their limbs from point-blank range in order to punish them for protesting, for participating in riots, or for helping injured protesters.
295. Thousands of whom the authorities arbitrarily detained for exercising their rights of peaceful assembly and freedom of expression were subject to imprisonment or other severe deprivation of physical liberty in violation of fundamental rules of international law. The victims were often arbitrarily arrested in warrantless home invasions, mass roundups, and street arrests. Without legitimate grounds and without being provided reasons for their arrest, many victims were subsequently detained incommunicado in inhuman conditions, not brought before a judge, or only after considerably delay. Children were detained together with adults, and some children and adults were tortured and otherwise ill-treated in detention. 296. All these acts formed part of a systematic and widespread attack. That is their conclusion. All these acts formed of a systematic and widespread attack. They occurred on a large scale and followed regular patterns across the country involving a range of different security and intelligence actors. These actions were taken in complex operations using extensive government resources, including helicopters, armored vehicles, and with tens of thousands of security sector and intelligence personnel. The level of crimes escalated and geographically expanded in a clearly discernible pattern that aligned with expansion of protests. Patterns of suppression also resemble prior instances of protest suppression by the government. OHCHR has reasonable grounds to believe that the widespread and systematic attack against civilians was carried out pursuant to and in furtherance of a government policy. So it was according to government policy. The political leadership and senior security leadership organized and directed the attack to fulfill the objective. Here the criteria, objective to fulfill their objective of violently and unlawfully suppressing the protesters and remain in power. The intelligence and security service and political leadership also made coordinated efforts to conceal the crimes committed in furtherance of the policy by arbitrarily shutting down the internet, falsely accusing others, and intimidating the media, victims, victim families, and lawyers. 298. Commanders and also many rank and file personnel in the police, other security forces, and Awami League supporters would have known that their conduct formed part of a widespread and systematic attack. Well, here is the point of knowledge. OHCHR is saying they had the knowledge. The important criteria to be a crimes against humanity. Commanders and also many rank and file personnel in the police, other security forces, or only supporters would have known that their conduct formed a part of a widespread and systematic attack that aimed to suppress the protest and keep the government in power. Not least since many would have already participated in similar violent campaigns to suppress the protests on past occasions, including during the previous quota protest in 2018 and during various protests in period 2021 to 2023. Moreover, the fact that many army junior officers and ordinary soldiers resisted shooting is very important, because they understood that the unlawful killing of fellow Bangladeshis would severe only to suppress the peaceful protest, suggests that the army suggests that many other police officers and others possessed that same knowledge, yet directed nevertheless to participate in clearly criminal. Yet decided nevertheless to participate in clearly criminal acts. As one police commander put it, they were defending the government. এই পুরো স্টেটমেন্টটা থেকে জাতিসংঘ খুব ক্লিয়ারলি ফাউন্ড করলো যে the attack in the July-August movement was widespread and systematic.
মানে এখন আমরা চার্জ বেসে একটার পর একটা একটু যেতে চাচ্ছি। প্রথম চার্জ নাম্বার 1 ফর উস্কান। চার্জ থেকে এটা থেকে না এটা থেকে মানে আই এম রিডিং আউট ফ্রম দি চার্জ ফ্রেমিং অর্ডার বাই দিস নাম্বার। order number কত? order number 6 হ্যাঁ দেখেন বড়টা কত বড়টা। order number 6 দিছেন চার্জ গুলো আমরা রিশেপ করব। মানে দ্যাট ক্যান বি ডান, দ্যাট ক্যান বি ডান। 5টা করেছি তো আমরা 4টা চার্জ হবে। আচ্ছা well মেইনটা হচ্ছে আমি যদি এখান থেকে পড়ে দেই, incitement leading to widespread and systematic attack on student protesters of Dhaka University and other places of the country. মানে পেজ 12 যদি এটার সাথে মিল থেকে থাকে আমি জানি না, মানে হুবহু যেটা চার্জ যেখানে লেখা হয়েছে চার্জ নাম্বার 1 যে জায়গায় লেখা হয়েছে ওইটা। Charge 1, incitement leading to widespread and systematic attack on student protesters of Dhaka University and other places of the country, and thus killing of hundreds and severely injured thousands of protesters. During July uprising 2024, commencing from 1st of July 2024 and ending on 5th of August 2024, you, the accused Sheikh Hasina as Prime Minister of Bangladesh and the President of the ruling party Bangladesh Awami League and 14 Party Alliance, in a press conference on 14/7/2024 at Ganobhavan, made the following derogatory violent remarks: Rajakarer Bachcha and Rajakarer Natiputi, pointing towards the protesters of anti-discrimination student movement, while demanding rational reform of quota system in the government job, whereby they felt demand and defamed and aggrieved, since the Rajakars are considered as collaborators of occupant Pakistani army during liberation war of 1971, and thereafter the term has been being used to stigmatize an individual or group of individuals as enemy of the state or the people. As such, they came down to the streets chanting slogans against you and your party and government. Meanwhile, your subordinates, including cabinet members, police, and other law enforcing agencies, activists of your party, Awami League and its affiliated and allied organizations, got incited and inspired by your aforesaid remarks, and as the aftermath of which they launched widespread and systematic attack within your full knowledge upon the peaceful student protesters in Dhaka University and other places of the country, causing death of about 1,500 and deadly injuries of about 25,000 of them, of whom many lost their eyes and other vital organs of their body. As the Prime Minister and the President of Awami League, you had the command and control over the leaders, members, activists of Awami League and its associated organizations, as well as followers, subordinates, and law enforcing agencies. Thus, by your said words, Rajakarer Bachcha and Rajakarer Natiputi, you incited them to attack the protesters throughout the country, leading to death of hundreds and grievous injuries to thousands of them. Moreover, at no stage of such widespread and systematic killings and other inhuman acts throughout the country, you did take any measure to prevent the commission of thereof. Your such act and inactions constituted crimes against humanity. So that is the first charge. মোটা দেখুন বলে যে এটাই হলো আমাদের চাপ। ঠিক হলো সাক্ষর
মানে এই উস্কানিটার সূচনা হলো গণভবনে যে 14/7/2025 তারিখের প্রেস ব্রিফিং এ বক্তব্য, এবং সেটার প্রেক্ষিতে যে কাজগুলো হয়েছিল, যে কিলিং, মেড দেম ইনজুর্ড, চিকিৎসা প্রদানে বাধা, সুরতহাল পোস্টমর্টেম তৈরি করতে বাধা, মৃত্যু সনদে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করতে বাধা, জানাজা কবরস্থ করতে বাধা দেওয়া, মৃতদেহ হস্তান্তরের চেষ্টা না করে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন, এবং এই যে সারা দেশে আক্রমণ যা কিছু হয়েছে সেগুলো আমরা নিয়ে এসেছি। সাক্ষ্য প্রমাণ এগুলো আমরা যেগুলো দিয়েছি, দালিলিক সাক্ষ্য, প্রথমে হচ্ছে বিটিভি থেকে সংগ্রহিত ভিডিও 1 ঘন্টা 23 মিনিট 5 সেকেন্ড থেকে সংশ্লিষ্ট অংশ 27 মিনিট থেকে শুরু করে, যেখানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথাটা বলছেন। এইটা আছে প্রদর্শনী 50, জব্দ তালিকা 4th খণ্ড, পৃষ্ঠা 1460 থেকে 1462। এইটা বেতন। আচ্ছা, ভিডিওটা কি প্লে করতে চাও? মানে যে প্রেস কনফারেন্সের যে উস্কানিমূলক বক্তব্যটা যদি পারমিশন দেন, আমরা একটা ভিডিও প্লে করতে চাই। আছে এখানে আছে? আচ্ছা, যদি স্কিপ করতে চান স্কিপ করা যেতে পারে। দেখানো হয়েছিল আগে। তুমি এটা দাও তাহলে, ওই পারমিশনটা দাও। আবার কিছু বলতে চান? রেডি আছে? রেডি আছে বাবা? বিষয়টাকে আছে। আলম সাহেব, হাসিনা প্রেস কনফারেন্সের বক্তব্যটা আছে? আপনি করে দিলেন। আচ্ছা, এটা 1460 থেকে এটাকে আমরা দিয়েছি, যে হ্যাশ ভ্যালু সহ সেই ভিডিওটা এখানে দিয়েছি। এটা আর দেখানোর কিছু নাই। এর সংক্রান্ত নিউজ হচ্ছে দৈনিক ইত্তেফাক 15/7/2024, প্রদর্শনী 46, জব্দ তালিকা 4th খণ্ড, পৃষ্ঠা 1325। এটা হচ্ছে 4th, ওটা 5ম খণ্ড যাও না, কত এটা? 4th খণ্ড, পৃষ্ঠা 1325। আচ্ছা, 1325। তাহলে আমি একটু পড়ে দিচ্ছি। পত্রিকাটা বের করে 1329 এসে ওই রেলিভেন্ট পত্রিকাটা আছে। 4th খণ্ড। তথ্যসূত্র আছে, জব্দ তালিকা। হামলার কোনো ভিডিও টিডিও? হ্যাঁ, এরপরে কন্টিনিউয়াসলি যে হামলা পত্রিকাটার পরে 1329। হ্যাঁ, 1329। দৈনিক ইত্তেফাকের রিপোর্ট, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কিছু সময় অনিয়ম হয়ে থাকে, তবে দুর্নীতির বিরুদ্ধে যখন হাত দিয়েছি ছাড়বো না। আপন পর জানি না, দুর্নীতি যেখানে হোক যেই হোক তাকে ধরবো। এক্ষেত্রে জিরো টলারেন্সের বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। অনেক সময় এসব করতে গেলে অনেকে বলে প্রচার হলে ইমেজ নষ্ট হবে, আমি তা বিশ্বাস করি না। আমার ইমেজ নষ্ট হলে হোক, অন্যায় বিচার হলে ধরবে ভবিষ্যতে। আচ্ছা, এটা পুরোটা না পরে রেলিভেন্ট অংশটুকু দিই। মানে লেফট হ্যান্ড সাইডে 2nd প্যারাগ্রাফ থেকে যদি পড়ি, রাজপথে সহিংসতা হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। কত বলিয়ে তোমার পেজ 1329। মানে লেফট হ্যান্ড সাইডে 2nd প্যারাগ্রাফ থেকে শুরু করেছি। রাজপথে সহিংসতা হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। আসতে বলো।
রাজপথে সহিংসতা হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজপথে আন্দোলন করছে, উঠতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণ করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর করা, এগুলো করতে গেলে আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে আমার কিছু করার নেই। সরকারি চাকরিতে কোটার পক্ষে নিজের অবস্থানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র কিভাবে চলবে সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে, সেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা তাদের রাষ্ট্রের কর্মের সাথে সম্পৃক্ত করতে হবে। তারা কি সংবিধানটা পড়ে দেখেছে কখনো? আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিয়েছে? শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলন করার আগে তো তাদের জানা, তাদের রেজাল্ট গুলো দেখা উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? মুক্তিযোদ্ধাদের অপরাধটা কি? তাহলে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিক। মুক্তিযোদ্ধাদের এক নাতনি কোঠায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন চাকরিতে কোটা বিরোধী আন্দোলন করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তুই চলে আয়, তোর পড়াশোনার দরকার কি? মুক্তিযোদ্ধার নাতি হিসাবে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন বলে কোটা লাগবে না। তোকে তো বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া উচিত। তোর পড়ালেখার দরকার নেই, বাড়ি গিয়ে বসে থাক। এই পর্যন্ত আমাদের জন্য রেলিভেন্ট। একটা জায়গায় ডাক্তারের বাচ্চা একটা প্রশ্ন হচ্ছে ক্ষেত্রে দিয়ে ওটা তো আগে বলে দিয়েছেন, নাতিপুতি বাচ্চা হয়ে গেছে এখানে। আচ্ছা, তারপরে মানে আরেকটা প্যারা পড়তে হবে, কোটায় নিয়োগ পেলে কি মেধাবী নয়, মানে একটা হেডিং দিয়ে। অন্য এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আসলে কোটার প্রার্থীদের প্রিলিমিনারি রিটেন ভাইবা হয়ে আসতে হয়, সেই সময় চূড়ান্ত ফলে মুক্তিযোদ্ধার সন্তান হলে কোটা পাবে, আর সব সময় তো পূরণ হয় না। কোটা আর মেধা নিয়ে দ্বন্দ্ব তৈরি করাটা একটা কৌশল মন্তব্য করে হাসিনা বলেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, শুধু রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা মেধাবী, তাই না? কিন্তু ভুলে গেলে চলবে না, যাদের মেধাবী না বলছেন তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। এইখানে তাদেরকে বলেছে যে যারা মেধাবী বলছেন না তারা পরাজিত, যাদের মেধাবী যারা বলছে তাদেরকে পরাজিত বলছেন। মানে এইখানে উনি হেট্রেট ছড়াচ্ছেন যে যারাই এই জেনারেশনের যারা মেধার পক্ষে কথা বলছে বা যারা মেধা তালিকায় আসছে, মনে রাখতে হবে এরা কিন্তু পরাজিত শক্তি। মানে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানেরাই হচ্ছে বিজয়ী শক্তি, আর বাকি যারা মেধার ভিত্তিতেই আসবে তারা পরাজিত শক্তি, এবং এরা রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপতি। একজন প্রাইম মিনিস্টার হিসেবে যখন সে এই কথাটা বলছে এবং তার আফটার ম্যাথটা কি হচ্ছে সেগুলো আমরা দেখছি পরের পেজ থেকে। দৈনিক প্রথম আলো 16/7/2024 খ্রিস্টাব্দ। দফায় দফায় হামলা, সংঘর্ষ, গুলি, এবং এইখানে ছাত্রলীগ কিভাবে মারছে তার ছবিগুলো এখানে দেয়া আছে। পেজ 1330। এই একই এক্সিবিট, নেক্সট পেজ। সবগুলোই সেম এক্সিবিট। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার বেলা 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। রাত 9টা পর্যন্ত চলা সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হামলা ও সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সংগঠনটি ঢাকা মহানগরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে ছিল হকি স্টিক, লাঠি, রড, জিআই পাইপ সহ দেশি অস্ত্র। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পিস্তল দিয়ে গুলি ছুড়তে দেখা যায় অন্তত 5 জন অস্ত্রধারীকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গতকাল হামলার ঘটনা ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে। এসব হামলার ঘটনাতেও ছাত্রলীগের নাম এসেছে। গতকাল বেলা 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের সামনে সংঘর্ষ শুরু হওয়ার পর আন্দোলনকারীদের খুঁজে খুঁজে পেটান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আন্দোলনকারীদের খুঁজতে থাকেন তারা। হামলার মুখে আন্দোলনরত শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাস ছেড়ে আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন। হামলায় 3 শতাধিক শিক্ষার্থী আহত হয়। তাছাড়া হামলার ছবি তুলতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহত এবং তাদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপরেও হামলা চালানো হয়। সন্ধ্যার পর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরেও মারধরের ঘটনা ঘটে। এ সময় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীও তাদের স্বজনেরা ছুটাছুটি করতে থাকেন। অন্যদিকে ছাত্রলীগের দাবি, আন্দোলনকারীরা প্রথমে বিজয় 71 হলে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা করে এবং মারধর চালায়। এটা ইত্তেফাকে। তারপরে জাহাঙ্গীরনগর এবং রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা, প্রথম আলোর রিপোর্ট।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো অন্তত 3টি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালানো এসব হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। এছাড়া যশোরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে হেলমেটধারীরা। গতকাল সোমবার দুপুর থেকে দিবাগত রাতের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গতকাল রাতে এক ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল দিবাগত রাত 12টার পর দ্বিতীয় দফায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এই মামলায় বহিরাগত ছাত্রলীগের 1.5 শতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। তারা বলেন, হামলাকারী ব্যক্তিদের অধিকাংশের মাথায় হেলমেট এবং হাতে ধারালো অস্ত্র ছিল। এ সময় 2টি পেট্রোল বোমা ছুটতে দেখা যায়। হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা ফটক খুলে উপাচার্যের বাসভবনে আশ্রয় নেন। রাত 12:15টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। এর আগে সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। ডান পাশের নিউজটা আহত 297 জন বললেন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহণ করেন। মানে এইখানে ডিটেইল নিউজ এবং সংঘর্ষের বিবরণ আছে। পরবর্তীতে দৈনিক যুগান্তরের রিপোর্ট পেজ 1332। এইখানে বিক্ষোভে উত্তাল সারা দেশ, সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম, রংপুরে নিহত 6, আহত কয়েকশো। করে তারপর ভিডিওগুলো। আচ্ছা, এটা পড়ে দিব, মানে একটু পড়লে হবে যে সারা দেশে যে ওইটার এফেক্টটা যে হচ্ছে। মানে হেডলাইনে আছে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, দফায় দফায় গুলি, রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ, অগ্নিসংযোগ, সড়ক ও রেলপথ অবরোধ, জনভোগান্তি চরমে, 5 জেলায় বিজিবি মোতায়েন, ঢাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের বহনকারী 4টি বাস ভাঙচুর। এবং এই দিনে যারা শহীদ হয়েছেন, উপরে ছবি আছে আবু সাইদ, ফয়সাল আহমেদ শান্ত, ওয়াসিম আকরাম, শাহজাহান, সবুজ আলী। এবং এখানে আবু সাইদের শহীদ হওয়ার দৃশ্যগুলো পত্রিকার রিপোর্টে এসেছে। আর এখানে কতগুলো, সবগুলো দেখেন। এটা ডিটেইল নিউজ, মানে সারা দেশের রিপোর্ট আছে এখানে। জেলা পুরো জেলাগুলো বলেছে, জেলাগুলোর হেডলাইন। পেজ 1333 চানখারপুলে দফায় দফায় সংঘর্ষ, তারপরে সহকারী প্রক্টরের উপরে হামলা, রাজধানীতে 2 বাসে আগুন, জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ 4 শিক্ষার্থী, তারপর চট্টগ্রামে 2 শিক্ষার্থী, 1 পথচারী নিহত, আহত 60, রংপুরে গুলিবর্ষণে নিহত 1, আহত অর্ধশতাধিক। তারপরে হচ্ছে ছাত্রলীগ নেতার পদত্যাগ, তালা ভেঙ্গে কুপিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের গুলিতে জবি অধ্যাপক আহত, কক্সবাজারে ছাত্রলীগের বাধা, ফেনীতে আন্দোলনকারীদের উপর হামলা, বগুড়ায় ককটেল হামলা, 4 শিক্ষার্থী আহত, রাঙামাটিতে বিক্ষোভে ছাত্রলীগের বাধা, কিশোরগঞ্জে ধাওয়া পাল্টা ধাওয়া, ফরিদপুরে ছাত্রলীগের হামলা, এরপরে রাবিতে হলে ভাঙচুর, বাইকে আগুন, 4 প্লাটুন বিজিবি মোতায়েন, এরপরে বগুড়ায় ছাত্রলীগের ককটেল হামলা, 7 মাথার রণক্ষেত্র, বরিশালে ছাত্রলীগের হামলায় 25 শিক্ষার্থী আহত, হাবি প্রবিতে সংঘর্ষে আহত 30, হাজী দানেশ দিনাজপুর, সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ, সিরাজগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে আহত 20, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ বিক্ষোভ, ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ, খুলনা শিক্ষার্থীদের সড়ক অবরোধ, নরসিংদীতে ককটেল বিস্ফোরণ, ঠাকুরগাঁয়ে সড়ক অবরোধ, চাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ। এই পুরো দেশের যে দেশব্যাপী বিক্ষোভ হয়েছে এবং সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশ সমন্বিত যে হামলা করেছে সেগুলো এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে। ইনস্টিগেশনটা সাথে সাথে কিভাবে ইফেক্ট করেছে সেটা আমরা দেখিয়েছি। 1337 দৈনিক আমাদের সময় হামলা সংঘর্ষে নিহত 6, ঢাকায় 2, চট্টগ্রামে 3, রংপুরে 1 জনের মৃত্যু, সারা দেশে আহত 350, ঢাকার 42 স্থানে বিক্ষোভ এবং সংঘর্ষ, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহীতে বিজিবি মোতায়েন, আজ ঢাকা সহ সারা দেশে গায়েবানা যান। এইখানে একটা ছবি দিয়ে বলছে কিছুতেই স্বামীর মৃত্যু মানতে পারছেন না স্ত্রী ফাতিয়া খাতুন, মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। কালবেলা নিউজ 1340 পেজে দেশ জুড়ে ক্ষোভের আগুন, নিহত 28। এখানেও সারা দেশের তথ্য আছে। এরপরে দৈনিক সমকাল 19 জুলাই, সারা দেশে ব্যাপক সংঘর্ষ, গুলি, নিহত 31, নিহতদের মধ্যে 11 জনই ছাত্র, ঢাকায় মৃত্যু 25 জনের,
আহত হাজারো মানুষ, 3 সরকারি প্রতিষ্ঠানে আগুন। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন রেল যোগাযোগ, পুলিশ বক্সে হামলা। প্রথম আলো 20/7/2024 সংঘর্ষে 3 দিনে নিহত 103। পেজ 1347। সরকারটা 20 তারিখ আচ্ছা, 19 তারিখ পর্যন্ত শেষ হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আপনি সাক্ষী মৌখিক সাক্ষী এটা দেখাবো। হ্যাঁ, এইটা এবং এই ভিডিও একসাথে দেখাবো, রেডি করে আছে। হামলার হ্যাঁ, হামলাটা এটা দেখায় প্রেস কনফারেন্স আছে। আচ্ছা, মালটা এখন এই উস্কানিমূলক বক্তব্য এবং তার আফটার ম্যাথে যে ভিডিওগুলো আছে এট এ গ্ল্যান্স আমরা একটু দেখানোর পারমিশন চাচ্ছি। আচ্ছা, কোনটা আগে? ইয়াটাতে কোনটা দিবে? প্রেস কনফারেন্স, তারপরে হামলাটা। এটা কত মিনিট থেকে এটা ইয়েতে চলে যাও? ঠিক আছে। গুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সবকিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশের বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নয়তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা দিত। আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। দেশ আসলে আমার দেশটা বিচিত্র একটা দেশ, বিচিত্র। এখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। এখন মেধা, এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল। তো তাদের মেধাটা কোথায়? তাদের মেধাটা কোথায়, সেটা আমার প্রশ্ন। বাংলাদেশে এখন একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, প্রশ্ন ফাঁস। এই প্রশ্ন ফাঁস কাণ্ড, এই কাণ্ড নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে পাচ্ছি যে এরকম খবর আসছে যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তাদের তো আইনের আয়তায় আনা হয়েছে এবং তারা বিচারে সোপর্দ হয়েছে। বেশ ভালো কথা, এটা একটা উত্তম কথা, আমাদের জন্য একটা ভালো মেসেজ। কিন্তু যারা এই প্রশ্ন ফাঁসের, যারা বেনিফিশিয়ারি, যারা এই প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে যারা ভালো ছাত্র না কিন্তু তারা আজকে বিসিএস অফিসার হয়েছেন, যারা এরকম প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়ে যারা আজকে বড় বড় পদে, তো জানতে পারেননি আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। তো এটা তো হয়, বাট এটা তো করে আপনারা এখন ধরার পয়েন্ট এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই,
কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, নির্দেশ আমি দিয়েছিলাম, কাজে এটা কিন্তু আছে, কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। এখন মেধা, এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। এরপরের ভিডিওগুলো কন্টিনিউ। দেখুন, আমি একটা কথা বলি, এটা আমি ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য, যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের অদ্বৈতপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে, আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। আমি যা বলার তাই বলেছি। তাছাড়া তো বিষয়টি সাবজুডিস, কাজে এখানে আমাদেরকেও অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে হবে, যাতে আদালত অবমাননা না, আদালতের অবমাননা কন্টেন্ট হলে আদালতকে সেটা দেখতে হবে। কিন্তু কালকে তো আন্দোলনকারীরা রাষ্ট্র অবমাননার মতো অপরাধ করে ফেলেছে, তারা নিজেদেরকে যেখানে রাজাকারদেরকে আমরা বিচার করছি, রাষ্ট্র বিচার করছি, তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে। মানে এই চার্জের ব্যাপারে আমরা যে সমস্ত সাক্ষীগুলো দিয়েছি এক এক করে আমি দেখানোর চেষ্টা করছি। PW3 পারভিন, পেজ কত? পারভিন তার জবানবন্দিতে যেটা বলেছেন, আমি দুই চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি যে হাসিনা বলেছে মুক্তিযোদ্ধাদের ছেলে পেলেরা চাকরি পাবে না, পাবে কি রাজাকারের ছেলেরা। আমি হাজার হাজার শহীদদের, আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই। আমার 9 বছর এবং 4 বছরের 2টি ছেলে সন্তান রয়েছে। আমার সন্তানদেরকে কে দেখবে? আমি চাই এই অন্যায়ের বিচার হোক। এটার বিচার, সঠিক বিচার যদি না হয়, তাহলে ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারাও একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না। ভাববে হত্যার বিচার তো হবে না। দেন PW4 রিনা মুর্মু, 2024 সালের 14 জুলাই সন্ধ্যার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে যখন আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করে, তখন এর প্রতিবাদে সারা বাংলাদেশ যেমন ফুঁসে ওঠে, আমরাও রংপুরে একইভাবে তার প্রতিবাদে রাতের বেলায়
মেয়েদের হল থেকে বের হয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করি। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ আক্রমণ করে। রীনা মুর্মু রংপুরের ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রী এবং তিনি এই স্টেটমেন্ট দিয়েছেন। রীনা মুর্মুটা পড়ে দেবো, মানে PW3 পারভিনেটটা যদি একটু পড়ে দিই, যে এটার আফটার ম্যাথ অফ দি স্পিচ অফ দি দেন প্রাইম মিনিস্টার, দি অ্যাকিউজ নাম্বার 1, সেটা কি হয়েছিল সেটা আমরা একটু পড়ে দিচ্ছি। পেজ 9 অফ দি উইটনেস স্টেটমেন্ট। আমার নাম পারভিন, আমি আগে দিন মজুরের কাজ করতাম। ঘটনা ঘটেছে 18 জুলাই 2024 যাত্রাবাড়িতে সন্ধ্যার কিছুক্ষণ আগে। আমি প্রতিদিনের মতো যাত্রাবাড়ি থেকে লেগুনা যুগের জুরাইন এলাকায় আমার কাজের জায়গায় যাই। সেখানে বিকাল 5টা পর্যন্ত কাজ করি। কাজ শেষে জুরাইনস্থ লেগুনা স্ট্যান্ডে আসি। কোনো গাড়ি না পেয়ে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হই। যাত্রাবাড়ি পর্যন্ত আসার পরে দেখতে পাই রাস্তার উপরে অনেক মানুষ আহত হয়ে পড়ে আছে। কারো হাত নেই, পা নেই। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে একটি ছেলেকে পড়ে থাকতে দেখি। সে চিৎকার করে করছিল বাঁচাও বাঁচাও বলে। ছেলেটার সারা শরীর রক্তাক্ত ছিল, 2 চোখ দিয়েও রক্ত বের হচ্ছিল। আমার মায়া হয়, আমি তার কাছে দৌড়িয়ে যাই। ছেলেটির বয়স 18-19 বছর হবে। তার পরনে সাদা প্যান্ট, সাদা হাতা গেঞ্জি ছিল, গলায় একটি আইডি কার্ড ছিল। তারপর আমি ছেলেটিকে টেনে তুললে সে আমার ঘাড়ে তার মাথা দেয়। আমি তাকে নিয়ে যাওয়ার জন্য রিক্সা খুঁজছিলাম, তখনই 14-15 জন সশস্ত্র পুলিশ মারমুখী হয়ে আমাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। গুলিগুলো ছেলেটির পিঠে লাগে, এমন ভাবে গুলি করা হচ্ছিল যেন খই ফুটতেছিল। আমি আমার বাম হাতে হাত তুলে গুলি না করার জন্য অনুরোধ করি। তারপর একজন পুলিশ আমার বাম চোখে গুলি করে। এই সময় সাক্ষী কান্নায় ভেঙে পড়ে। 2-3 জন পুলিশ মিলে এলোপাথারি গুলি করার ফলে আমার শরীরের তলপেট সহ আরো অনেক জায়গায় গুলি লাগে। এই সময় আমার ডান কাঁধে আহত ছেলেটি ছিল। আমার চোখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। সমস্ত রাস্তা যেন ভেসে যাচ্ছিল। আমি প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছিলাম। রক্তক্ষরণের কারণে আমি এক পর্যায়ে ছেলেটিকে সহ মাটিতে পড়ে যাই। ওই সময় ছেলেটি আমাকে এমন জোরে চেপে ধরে এবং জোরে জোরে নিঃশ্বাস নেয়। আমার মনে হচ্ছিল যে ছেলেটি তখনই মারা যায়। তারপর ছেলেটি আমাকে ছেড়ে দেয়। ব্যথা যন্ত্রণায় আমিও ছটফট করছিলাম এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম। এই পর্যায়ে সাক্ষী কান্নায় ভেঙে পড়েন। পরে লোকজন এসে ছেলেটিকে মৃত অবস্থায় দেখে এবং আমাকে জীবিত দেখে একটি সিএনজি যোগে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর সেখানকার ডাক্তাররা পুলিশ কেস বলে প্রথমে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু সেখানে উপস্থিত অন্যান্য লোকের চাপাচাপিতে তারা আমাকে চিকিৎসা দিতে বাধ্য হয়। একজন নার্স এসে আমার কাছে 250 টাকা চায় একটি ড্রপ কেনার জন্য। আমি টাকা নাই বলে জানাই। তখন অন্য একজন মহিলা 250 টাকা দিলে তা দিয়ে একটি ড্রপ কিনে এনে আমার বাম চোখে যখন দেওয়া হয়, তখন আমি অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকি। তারপর তারা আমাকে আর কোনো চিকিৎসা না দিয়ে চলে যায়। হাসপাতালের বারান্দায় আমি শুয়ে থাকি। এক পর্যায়ে বমি করে দিই। তখন একজন মহিলার মাধ্যমে আমার স্বামীকে ফোন করালে পরদিন আমার স্বামী বরিশাল থেকে সকাল 10টার দিকে হাসপাতালে আসে। তখন আমার স্বামী ডাক্তারের রুমে ঢুকে আমার চিকিৎসা করার অনুরোধ করলে ডাক্তাররা চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র কেনার জন্য একটি স্লিপ ধরিয়ে দেয়। আমার স্বামী বাসায় গিয়ে আমার একটা কানের দুল বিক্রি করে সেই টাকা নিয়ে চিকিৎসার জন্য জিনিসপত্র কিনে আনে। তারপর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে চোখের অপারেশন করা হয়। আমার চোখ থেকে 3টি গুলি বের করা হয় বলে আমাকে জানানো হয়। 3-4 দিন পরে আমাকে সেখান থেকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে যেতে বলা হয়। আমার স্বামী আমাকে সিএনজি যোগে সেখানে নিয়ে যায়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আমার শরীরে চোখে আরো গুলি রয়েছে মর্মে জানায়। পরের দিন সকালে ডাক্তাররা আমাকে হাসপাতালে ভর্তি হতে বলে। আমার আরো অপারেশন করতে হবে। হাসপাতালে ভর্তি করে, কিন্তু অপারেশন করেনি। অপারেশন হয়েছে 5 তারিখের পরে, স্বাধীন হবার পরে। চোখ থেকে একটি বড় গুলি বের করা হয়। তলপেটের গুলিগুলো বের করা সম্ভব হয়নি। বর্তমানে আমি 8 মাসের অন্তঃসত্ত্বা। তারপর আমি ন্যায় বিচার পাবার জন্য আদালতে সাক্ষী দিতে এসেছি। চিকিৎসার অবহেলার কারণে আমার বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডান চোখে খুব কম দেখি। আমার এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা। তার নির্দেশেই পুলিশ গুলি করেছে। তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না। হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে। আমি 2 চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি যে শেখ হাসিনা বলেছে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে না তো রাজাকারের ছেলেরা পাবে। আমি হাজার হাজার শহীদদের, আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই। আমার 9 বছর এবং 4 বছরের 2টি ছেলে সন্তান আছে। আমার সন্তানদেরকে কে দেখবে? আমি চাই এই অন্যায়ের বিচার হোক। এটা সঠিক বিচার যদি না হয়
তাহলে ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারা একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না, ভাববে হত্যার হয়তো বিচার হয় না। মানে এই যে এভিডেন্সটা দিয়েছেন এবং সেটা তাকে ডিসক্রেডিটেড করার কোনো প্রমাণ এখানে নেই। তারা চেষ্টা করেছেন, আসামির পক্ষের আইনজীবী স্টেট ডিফেন্স লয়ার, তার কোনো ডিসক্রিপেন্সি বের করা সম্ভব হয়। PW4 রিনা মুর্মুরটা আমি পড়ে দিব, পেজ 12 আছে। 2024 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। তার অংশ হিসাবে রংপুরে আন্দোলন শুরু হয়। 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল। 14 জুলাই তারিখে জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট থেকে মিছিল নিয়ে রংপুর শহরের মডার্ন মোড়ে যাই। ওখানে আমরা শিক্ষার্থীদের মাঝে স্মারকলিপি পড়ে শোনাই। তারপর আমরা ওখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হই। জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেই। আমাদের কোনো কমিটি ছিল না, আমি আন্দোলনের প্রথম সারিতে ছিলাম। সেদিনের মতো আমরা কর্মসূচি শেষ করি। 2024 সালের 14 জুলাই সন্ধ্যার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে যখন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেন, তখন এর প্রতিবাদে সারা বাংলাদেশ যেমন ফুঁসে ওঠে, আমরাও রংপুরে একইভাবে প্রতিবাদ করতে রাতের বেলায় মেয়েদের হল থেকে বের হয়ে প্রতিবাদ মিছিল বের করি। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ আক্রমণ করে। তার প্রতিবাদে 2024 সালের 15 জুলাই বিকাল 4টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে প্রতিবাদ সমাবেশ ছিল। আমি যথাসময়ে 1 নং গেটে হাজির হই। সেখানে গিয়ে দেখি ছাত্রলীগ আমাদের পাল্টা কর্মসূচি একই স্থানে রেখেছে। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, শামীম বাবুলদের নেতৃত্বে ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ নেতাকর্মী সহ অবস্থান করছিল। তাদের হাতে ছাত্রদের দমন করার জন্য রামদা, লাঠি, রড সহ দেশীয় অস্ত্র ছিল। তাদের কারণে আমরা একত্রিত হতে পারিনি। সর্দার পাড়া থেকে আমাদের একটি মিছিল আসার সময় তারা হামলা করে, ফলে আমাদের সমাবেশ হয়নি, কয়েকজন আহত হয়। পরের দিন 16 জুলাই আমরা আন্দোলনের জন্য 2টি স্থান নির্ধারণ করি, যার একটি ছিল বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট, আরেকটি ছিল লালবাগ। 16 জুলাই সকাল 10টার দিকে জেলা স্কুলের সামনে রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসলে আমি সেখানে যোগ দিই। আমরা মিছিল নিয়ে 4তলা মোড়ে যাই। যাবার পথে পুলিশি বাধার সম্মুখীন হই। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে যোগ দেয়। আমরা সকলে একসাথে বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে, বর্তমানে শহীদ আবু সাইদ গেটে একত্রিত হই। সেখানে আগে থেকে গেটে পুলিশ, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লোকজন অবস্থান করছিল। আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে মিছিল করে সিদ্ধান্ত নিয়ে প্রবেশ করতে গেলে পুলিশের সাথে বাকবিতণ্ড হয়। হঠাৎ করে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করে, টিয়ার সেল নিক্ষেপ করে। মিছিলে আরমান, ইমরান, আবু সাইদ, সাবিনা, ইয়াসমিন, রাইসুল সহ আনুমানিক 5-6 হাজার শিক্ষার্থী ছিল। আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমি বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের বিপরীতে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে যাই। সে সময় আবু সাইদকে পুলিশ এবং ছাত্রলীগ লাঠি দিয়ে মারধর করে। আবু সাইদ রাস্তার ডিভাইডারের একটু সামনে এসে দাঁড়ায়, তার 2 হাত প্রসারিত অবস্থায় ছিল। বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে অবস্থানরত 2 জন পুলিশ আবু সাইদকে লক্ষ্য করে গুলি করে। আবু সাইদ পড়ে যায়। আমাদের সহযোদ্ধা আয়ান আবু সাইদকে উঠায়। পরে আরো কয়েকজন এসে তাকে পার্কের মোড়ের দিকে নিয়ে যায়। যে 2 জন পুলিশ গুলি করেছিল তাদের নাম আমি পরে জানতে পারি। একজন পুলিশের নাম ছিল আমির আলী, আরেকজনের নাম সুজন চন্দ্র। আমরা নিরাপদ স্থানে চলে যাই। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আবু সাইদকে গুলি করার ঘটনা দেখেছি। এরপর আনুমানিক 3:30টার দিকে জানতে পারি আবু সাইদ মারা গেছে। আমি এই হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা সরাসরি গুলি করেছিল, রংপুরের মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে যারা ছিল, ছাত্রলীগ, এরা দায়ী। আমি তাদের বিচার চাই। একেও কোনো জেরা করে কোনো ডিসক্রিপেন্সি বের করতে সক্ষম হয়নি। পরবর্তীতে হচ্ছে PW8 9 শিকদার, পেজ 23। আমি 2024 সালে খুলনাস্থ হাজী মোহাম্মদ মহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলাম। কোটার বৈষম্যের কারণে মেধাবীরা চাকরি পায় না মর্মে আমরা জানতাম। 2018 সালে আন্দোলনের ফলে কোটা প্রথা বাতিল হলেও 2024 সালে আবার সেটি হাইকোর্টের একটি রায়ে পুনর্বহাল হয়, যার প্রেক্ষিতে সারা দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। 2024 সালের 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, মুক্তিযোদ্ধা সন্তানেরা চাকরি পাবে না, তবে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলনকারীদের দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। এই সকল উস্কানিমূলক বক্তব্যের পর ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমে পড়ে। এরপর ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর দেশব্যাপী হামলা চালায়। আমরা খুলনাতে আন্দোলনে অংশগ্রহণ করি। 4 আগস্ট 2024 সাল বিকাল 3টার দিকে আমার বন্ধু রাকিব সহ 3 শিক্ষার্থী খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করি। সেখানে প্রায় 10,000-এর বেশি ছাত্র জনতা জড়ো হয়েছে।
ছাত্র জনতার দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়, আরেক ভাগ নগর ভবন এলাকার দিকে রওনা হয়। আমাদের দল নগর ভবন এলাকায় পৌঁছানোর পর পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। সেখানে খুলনার পুলিশ কমিশনার উপস্থিত ছিল। এক পর্যায়ে পুলিশ কমিশনার মোজাম্মেলের নির্দেশে পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের ধোঁয়ায় চারিদিকে অন্ধকার হয়ে গেলে ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করে। আমরা চারিদিক থেকে পুলিশকে ঘেরাও করলে পুলিশ আত্মসমর্পণ করে। ঠিক আছে, পুলিশ বিকাল 6টার দিকে আমাদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে। একজন পুলিশ 5 মিটার দূর থেকে আমাকে লক্ষ্য করে গুলি করে। পিঠে 500 গুলি বিদ্ধ হয়। আমার শরীরের অন্যান্য স্থানেও গুলি লাগে। আমার শরীরের গুলি বর্ষণের ঘটনা ঘটে মেয়রের বাসার সামনে। গুলিবিদ্ধ অবস্থায় আমি রাস্তায় পড়ে যাই। সহযোদ্ধারা আমাকে নিকটস্থ 3টি হাসপাতালে নিয়ে যায়। কোনো হাসপাতালে আমাকে ভর্তি করে নেই, কারণ তারা বলেছে যে ভর্তি করা যাবে না, শেখ হাসিনার নির্দেশ। পরবর্তীতে অটোরিকশা করে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। উক্ত হাসপাতালে আমাকে চিকিৎসা না দিয়ে 5 ঘন্টা রেখে দেয়। তারপর আমার অনুরোধে একজন ডাক্তার আমাকে অজ্ঞান না করে পিঠ থেকে একটি বড় গুলি বের করে। এই পর্যায়ে সাক্ষী তার পিঠের অসংখ্য গুলির ক্ষতচিহ্ন ট্রাইব্যুনালকে দেখায়। এরপর ছাত্রলীগ এসে আমাদের খুঁজতে থাকে। আমাকে একটি রুমে নিয়ে রাখা হয়। 19 তারিখ পর্যন্ত থাকি। 19 থেকে 25 আগস্ট পর্যন্ত নেভি ক্যাম্পে উপসংস্কারের চিকিৎসা গ্রহণ করি। এরপরে 25/8/2024 থেকে 20/10/2024 পর্যন্ত যশোর সিএমএইচ এ চিকিৎসা গ্রহণ করি। পরবর্তীতে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য আছি। এটা কি আরো করতে? নেক্সট হচ্ছে PW12 জসিমউদ্দিন। এটা রাজশাহী সাক্ষী। রাজশাহী শহরে 15 জুলাই 2024 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি। পেজ 35। আর শেষে গিয়ে কি করেছে জসিমউদ্দিন বলছে, আমি রাজশাহী শহরে 15 জুলাই 2024 থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি। 14 জুলাই 2024 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ছাত্রদের উদ্দেশ্য করে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বললে সম্বোধন করলে আন্দোলন তীব্রতর হয়। পরের দিন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 14 দলের একটি সমাবেশে বলে, আত্মস্বীকৃত রাজাকারদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এর প্রেক্ষিতে ছাত্রলীগ যুবলীগ সশস্ত্র অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর হামলা করে। এই হামলার পুরো বর্ণনা আছে এখানে পড়ে দিতে হবে। 5 আগস্ট 2024 তারিখ সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন গেট তালাইমারি চত্বরে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা একত্রিত হয়। এখানে উনি আর লাস্টে এসে উনি এই নিরীহ ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমনে 36 নম্বর পেজে দেশব্যাপী হত্যাকাণ্ড, আহত ক্ষতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইজিপি আব্দুল্লাহ মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি আরএমপি পুলিশ কমিশনারগণ, রাজশাহীর তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটন সহ অন্যান্য যাদের কথা বলেছে তারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এরপরে PW19 শরীফুল ইসলাম, 56 শরীফুল ইসলাম কুষ্টিয়াতে সে আন্দোলনে অংশগ্রহণ করে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নিজ এলাকায় কুষ্টিয়ায় অংশগ্রহণ করি। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করা হয়। 2024 সালে এটি পুনর্বহাল করা হয়। তখন এর প্রতিবাদে ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। 14 জুলাই 2024 তারিখ পর্যন্ত শান্তিপূর্ণ ছিল। 14 জুলাই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করে। পরবর্তীতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনকারীদের দমন করতে ছাত্রলীগই যথেষ্ট বলে মন্তব্য করে। ছাত্রলীগ কর্মীদের আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কে দেয়। এর প্রেক্ষিতে ছাত্রলীগ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে। সেখানে কুষ্টিয়া শহরে কোথায় কিভাবে হামলা হলো সেই সবকিছুর বর্ণনা তিনি এখানে দিয়েছেন। এবং শেষে এসে পেজ 57 এই হত্যাকাণ্ডের জন্য আমি নির্দেশদাতা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, কুষ্টিয়া এলাকার হানিফ, ইনু হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের আতা, আসগর আলী, সদর খান, মানব চাকি, গৌরব চাকি, যুবলীগ নেতা বাবুল, রাজন, এসআই মুস্তাফিজ সহ পুলিশের আরো যারা জড়িত তাদের ফাঁসি চাই। কত নম্বর? আচ্ছা ঠিক আছে।
57 নম্বর পেজে তার আহত হওয়ার বিবরণটা দিয়েছে, 3rd প্যারাগ্রাফ ফ্রম দি টপ। তখন খবর পাই শেখ হাসিনা পালিয়ে যাবে। আমি সেখানে উপস্থিত কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলি, শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, আমাদের উপরে গুলি করবেন না। ওসি সাহেব তার হাতে থাকা হ্যান্ড মাইক আমার হাতে দিয়ে ছাত্র জনতাকে শান্ত করতে বলেন। ওই সময় এসআই মোস্তাফিজ সহ হেলমেটধারী আরো কয়েকজন আমাকে শটগান দিয়ে গুলি করতে থাকে। আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যাই। আমাকে তোফাজ্জল হেলথ সেন্টারে নেওয়া হয়। আমার শরীরে 3 বার অস্ত্রোপচার করে 62টি পিলেট বের করা হয়েছে। আমাকে ডাক্তাররা বলেছেন আমার শরীরে আরো 500টির অধিক পিলেট রয়েছে, যা বের করা সম্ভব নয়। আমার বাম হাতের এক্সরে ফিল্ম নিয়ে এসেছি, ট্রাইব্যুনালে দাখিল করলাম। এই সে এক্সরে ফিল্ম। প্রদর্শিত এক্সরে ফিল্মে সাক্ষীর বাম হাতের কবজি থেকে আঙ্গুলের ভিতর অসংখ্য পেলেটের চিহ্ন পাওয়া যায়। এরপরে PW23 আমিনা আক্তার 67 পেজ 67। এইখানে তিনি বলছেন যে সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলন পূর্ব থেকে শুরু হলেও আমাদের লক্ষ্মীপুর আন্দোলন শুরু হয় 18 জুলাই। 15 জুলাই যখন শুনতে পাই প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেছে, 16 তারিখে রংপুরে আবু সাইদকে হত্যা করা হলে আমাদের এলাকায় আন্দোলন তীব্রতর হয়। এরপরে আমি নিয়মিত আন্দোলনে অংশগ্রহণ করি। এরপরে উনি বর্ণনা দিয়েছেন 4 আগস্ট কিভাবে তাদেরকে আক্রমণ করা হয়, এবং উনি শেষ দিকে এসে পেজ 68-এ বলছেন এই ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ প্রধান দায়ী। পরবর্তীতে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি শেখ হাসিনা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করার নির্দেশ দিয়েছে। আমি একটি ভিডিওতে দেখেছি যে একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানকে মোবাইলে একটি ভিডিও দেখিয়ে বলছে একজনকে মারি, একজনই যায়, বাকিরা তো যায় না। এ থেকে বোঝা যায় ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলি নির্দেশ দিয়েছে। আমি প্রধানমন্ত্রী সহ যারা গুলি করার নির্দেশ দিয়েছে, যারা গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সকলের বিচার চাই। এরপর PW27 ডাক্তার মুস্তাক 76। ঠিক আছে। ডাক্তার মুস্তাক বর্তমানে আমি পেশায় চিকিৎসক। 2024 সালের ডিসেম্বর মাস থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছে। এর পূর্বে 2016 সাল থেকে আমি এই হাসপাতালের একই বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলাম। 14 জুলাই 2024 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের বাচ্চা নাতিপুতিরা পাবে? পরবর্তীতে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হলে আন্দোলন বেগবান হয়। 19, 20, 21 জুলাই এবং 4, 5 আগস্ট 2024 বেশি সংখ্যক গুলিতে আহত রোগীর চিকিৎসা প্রদান করি। ক্যাজুয়ালিটি বিভাগের চাকরি করার সুবাদে আমি আগে গুলিবিদ্ধ রোগীর চিকিৎসা প্রদান করেছি। বেশিরভাগ গুলিবিদ্ধ আহত রোগীর গুলির ডাইরেকশন ছিল উপর থেকে নিচের দিকে। সাধারণত গুলির ডিরেকশন থাকে নিচ থেকে উপরের দিকে অথবা সমান্তরাল ভাবে। রোগীরা জানায় যে তাদেরকে কোনো একটি উঁচু জায়গা অথবা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। কোনো রোগীর ক্ষেত্রে মাথায় গুলি লেগে তা পিঠ দিয়ে বের হয়ে যায়। আমি এমন একটি ঘটনার সাক্ষী যেখানে বাবা ও ছেলে দুজনেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। বাবা হাসপাতালে মারা যায়, ছেলে আক্ষেপ করে বলে বাবাকে বাঁচাতে পারলাম না। গুলিতে আহত ব্যক্তিদের বেশিরভাগের বয়স 20 থেকে 30-এর মধ্যে ছিল। আন্দোলন চলাকালে শহীদুল্লাহ হল সংলগ্ন গেট দিয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স আসলে ছাত্রলীগের ছেলেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর পরিচয় জানতে চাইতো এবং ছাত্র পরিচয় পেলে হাসপাতালে প্রবেশে বাধা দিত। চিকিৎসা প্রদানকালে ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা হাসপাতালের ভেতর ঢুকে খোঁজ খবর নিচ্ছিল যে আহতরা কারা। তখন গুলিবিদ্ধ ছাত্ররা পরিচয় গোপন রাখার জন্য আমাদেরকে অনুরোধ করে। হাসপাতালে সরকার সমর্থিত সাচিপের কতিপয় ডাক্তার আমাদেরকে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অতি উৎসাহী হতে বারণ করে এবং বলে এরা সন্ত্রাসী, এদের চিকিৎসা দেয়া যাবে না। গুলিবিদ্ধ আহতের চিকিৎসায় বাধা প্রদানের উদ্দেশ্যে চিকিৎসা প্রদানরত আমাদের মধ্যকার 5 জন ডাক্তারকে 25 জুলাই অন্যত্র বদলি করা হয়। আমি এই নৃশংসতার জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন শৃঙ্খলা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত ব্যক্তিদের শাস্তি দাবি করি। এরপরে PW36 চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কতটা বলেন? 100 পেজ 100 থেকে 100 পেজ 100টা শুধু তিনি ফর্মার আইজিপি, তিনি একই সাথে অ্যাকিউজ, তিনি অ্যাপ্রুভার হওয়ার জন্য আবেদন করেছেন। তিনি যে জবানবন্দি দিয়েছেন সেটা খুবই ইম্পর্টেন্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস। আমি 100 পেজ থেকে পড়ছি। ফজলেনুর তাপস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আজম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীকে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচিত করতেন। 14/7/2024 তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে এসে একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের সন্তান ও নাতিপুতিরা পাবে? এই মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সমগ্র দেশে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। অতঃপর 15/7/2024 তারিখে ওবায়দুল কাদের নানক মন্তব্য করেন, আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ এবং যুবলীগই যথেষ্ট। এই বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ড্রোন, হেলিকপ্টার ও লেথাল ওয়েপন ব্যবহার করে আন্দোলনরত অসংখ্য ছাত্র জনতাকে আহত এবং নিহত করা হয়। আওয়ামী লীগের, আচ্ছা ঠিক আছে, এইটা হলো এই সংক্রান্ত এটুকুই যথেষ্ট। নেক্সট হচ্ছে PW47 নাহিদ ইসলাম, 158 পেজ 158। 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করি। 14 জুলাই রাতে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারী নাতিপুতি বলে অভিহিত করে কোটা প্রথার পক্ষে অবস্থান নেয়। মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা প্রদান করা হয়। কারণ আমরা সবসময় দেখেছি, সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদেরকে রাজাকার আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নস্যাৎ করা হতো। ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করায় সমগ্র দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করে। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসে। শিক্ষার্থীদের দাবি ছিল উক্তরূপ বক্তব্য প্রত্যাহার পূর্বক আন্দোলনরত ছাত্রছাত্রীদের নিকট শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। 15 জুলাই আমরা কর্মসূচি বিক্ষোভের ডাক দিই। একই দিন ছাত্রলীগ পাল্টা কর্মসূচির ডাক দেয়। সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন, আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। তার এই ঘোষণায় উজ্জীবিত হয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আক্রমণ করে ব্যাপক নির্যাতন চালায়। নারী শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালানো হয়, কারণ তারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। আন্দোলনকারীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হামলাকারীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি স্বয়ন, ঢাকা সাধারণ সম্পাদক সৈকত এই হামলার নেতৃত্ব দান করেন। তারা বাহির থেকে সন্ত্রাসীদেরকেও এনে জড়ো করেছিল। এই হামলায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রছাত্রীদের উপরে তারা নির্যাতন চালায় এবং চিকিৎসা প্রদানে বাধা প্রদান করে। Then PW48 page 170. Well, I am reading from paragraph number 4 from the top. Page 170, paragraph number 4 from the top. 14 জুলাই মহামান্য রাষ্ট্রপতি বরাবর প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। ওই দিনে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যঙ্গ করে বলেন, চাকুরি মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো কি রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতিরা পাবে? এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান দিয়ে সারা রাত প্রতিবাদ করতে থাকে। 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগই যথেষ্ট। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম স্বয়ন বলেন, ছাত্রলীগ ফু দিলে আন্দোলনকারীরা 5 মিনিটেই উড়ে যাবে। এই কথা কি বললো? ছাত্রলীগের সভাপতি স্বয়ন, মাজহারুল ইসলাম স্বয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ওই দিন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম বলেন যে আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে এবং সবকিছু মনে রাখা হবে। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ নির্মমভাবে সশস্ত্র হামলা চালায়।
আহত ছাত্রছাত্রীদের হাসপাতালে যেতে বাধা প্রদান করা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার বাধা প্রদান করা হয়। এমনকি হাসপাতালে চিকিৎসারত আহত ছাত্রছাত্রীদের উপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের নেতৃত্বে হামলা চালানো হয়। এইটুকু এই চার্জ রিলেটেড। সাক্ষীরা দায়ী করে একই ধরনের দায়িত্বের চেষ্টা। এরপরে ওই কাজের অন্য লাঞ্চের পরে কাজে